বাংলাদেশে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় নির্বাচন আর তারই সাথে হয়ে গেল গণভোট। তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ হয়তো নিয়ে নিয়েছেন, কিন্তু অনেকের কাছেই একটা প্রশ্নের উত্তর এখনও অধরা। আর সেটা হলো জুলাই সনদ কি? মানুষ যে কারণে গণভোট দিল তা আদৌ বাস্তবায়ন হবে তো? আজ এই সব প্রশ্নের উত্তর নিয়েই আমরা হাজির হয়েছি এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। 2025-এর 13ই নভেম্বর রাষ্ট্রপতির আদেশে জারি হয় জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ 2025। কিন্তু এই জুলাই সনদ জিনিসটা কি? সালটা 2024। ছাত্র আন্দোলনের পর যখন হাসিনা সরকার পড়ে যায়, তখন অন্তর্বর্তী সরকার এবং 30টি রাজনৈতিক দলের মধ্যে একটি চুক্তি হয়, যার নাম দেওয়া হয় জুলাই সনদ। এক কথায় বলা যায় সংবিধান সংস্কারের একটি প্রক্রিয়া ছিল এটি। এরপর 2026 সালের 12ই ফেব্রুয়ারি এটি বাস্তবায়ন করা হবে কিনা সেই নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট জাতীয় নির্বাচনের সাথেই, যেখানে 68%-এরও বেশি মানুষ বলছে হ্যাঁ, অর্থাৎ তারা রাজি জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য। আর এবার শুরু হবে শেষ ধাপ, অর্থাৎ বাস্তবে এর সংস্কার করা। আর এখন যে সমস্ত সাংসদরা নবনির্বাচিত হয়েছেন, তারা কিন্তু শুধু আর এমপির দায়িত্ব পালন করবেন না, তারাই হবেন সংবিধান সংস্কার পরিষদের নতুন সদস্য। লক্ষ্য কিন্তু একটাই, প্রথম অধিবেশন অনুষ্ঠিত হওয়া থেকে 180 কার্যদিবসের মধ্যে সংস্কারের কাজ শেষ করা। এখন সবথেকে বড় প্রশ্ন, এই জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে তো? কারণ জুলাই সনদের যে প্রস্তাবগুলোতে বিএনপি, জামায়াত এবং এনসিপির কোনো আপত্তি নেই, সেগুলোতে কোনো বড় বাধাই দেখছেন না বিশ্লেষকেরা। তবে যেখানে নোট অফ ডিসেন্ট রয়েছে, সেখানে চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন প্রশ্ন, সংবিধানের কোন কোন বিষয়গুলি বদলানোর প্রস্তাব দেওয়া হয়েছে? এই সনদে রয়েছে মোট 84টি প্রস্তাব, যার মধ্যে 47টি প্রয়োজনীয়, করতেই হবে, এবং বাকি 37টি আইন এবং নানান পদ্ধতিতে প্রয়োগ করার কথা বলা হয়েছে। যে 47টি প্রয়োজনীয় প্রস্তাব রয়েছে তার মধ্যে 1, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা কিছুটা কমবে। 2, রাষ্ট্রপতির ক্ষমতা নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাড়বে। 3, সাংবিধানিক পদে নিয়োগের ক্ষেত্রে বহুদলীয় কমিটি থাকবে। 4, সংসদ সদস্যদের ভোটদানের স্বাধীনতা বৃদ্ধি করা হবে। 5, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী এবং দলের অধ্যক্ষ থাকতে পারবেন। 7, ভারতের মতো বাংলাদেশেও আপার হাউস এবং লোয়ার হাউস করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে 100টি সিট থাকবে। 8, মুক্তিযোদ্ধাদের মতোই জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়া হবে। 9, ইন্টারনেট পরিষেবা এবং তথ্যের গোপনীয়তাকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হবে, যাতে ডিজিটাল সার্ভেলেন্স কম হয়। এমন আরও অনেক কিছু প্রস্তাব দেওয়া হয়, যেমনটা আমরা বললাম 84টি প্রস্তাব দেওয়া হয়েছে এর মধ্যে। তবে ইতিমধ্যেই দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি না থাকার যে প্রস্তাব, সেখানে কিন্তু বিএনপি ইতিমধ্যেই আপত্তি তুলে ফেলেছে, যার ফলে সেই প্রস্তাব কিন্তু বাস্তবায়ন হওয়া এখন অনিশ্চিত। এছাড়াও মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এসব পদে রাষ্ট্রপতির স্বাধীন নিয়োগ ক্ষমতার প্রস্তাবও কিন্তু আলোচনাধীন। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সনদের একটি প্রস্তাব নিয়ে, যেখানে সংসদের আপার হাউস এবং লোয়ার হাউস করার কথা বলা হয়েছে। সনদের একটি প্রস্তাবে এবার ভারতের মতোই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের পরামর্শ দেওয়া হয়েছে। গণভোটের যে ব্যালট ছিল, যেটা দেখে লোক ভোট দিয়েছে, সেখানে লেখা ছিল ভোটের আনুপাতিক হার অনুসারে 100 জন সদস্যের উচ্চকক্ষ হবে। কিন্তু বিএনপি যে ইশতেহার বিলি করেছে, সেখানে বলা ছিল আসন সংখ্যার ভিত্তিতে উচ্চকক্ষ হবে, যার ফলে দ্বন্দ্ব রয়ে গিয়েছে। কারণ ভোটের ব্যালট অনুসারে যদি আমরা যাই, তাহলে ভোটের অনুপাতে যদি সিট দেওয়া হয়, তাহলে 100টির মধ্যে বিএনপি পাবে 52 থেকে 53টি। কিন্তু আবার বিএনপির যদি ইশতেহার মেনে দেখা যায়, তাহলে আসন সংখ্যার ভিত্তিতে নিয়োগ হলে 100টির মধ্যে 73টি আসন পেয়ে যাবে বিএনপি। অর্থাৎ এই নিয়ে কিন্তু দ্বন্দ্ব এখন চরমে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এই নিয়ে কিন্তু একটি বিশেষ প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন, যে বিষয়ে সরাসরি গণভোটে অনুমোদন হয়ে গিয়েছে আর যে বিষয় শুধু ইশতেহারে রয়েছে, তার মধ্যে কোনটা প্রাধান্য পাবে? এছাড়াও সংসদ সদস্যদের 2টি শপথ নেওয়ার কথা ছিল, একটি এমপি হিসাবে এবং অন্যটি সংস্কার পরিষদের সদস্য হিসাবে। যদিও বিএনপি কিন্তু দ্বিতীয় শপথটা নেয়নি, কিন্তু জামায়াত এবং এনসিপি আবার 2টো শপথই নিয়েছে। অর্থাৎ ক্ষমতার ভারসাম্য, বিচার বিভাগের স্বাধীনতা, নারীর প্রতিনিধিত্ব সবই এখন বাস্তব পরীক্ষার সামনে। এই সনদের ভোট নিয়ে চলছে দ্বন্দ্ব, কারণ ভোটের সময় প্রশ্ন একটাই ছিল, আপনি সনদের বাস্তবায়ন চান
হ্যাঁ কি না। সুতরাং ধরুন যদি কেউ প্রধানমন্ত্রীর কার্যকাল সীমিত করতে চায় কিন্তু তিনি আবার আপার হাউস চান না, সেক্ষেত্রে কিভাবে মানুষ নিজের মতামত জানাবে সেটাও কিন্তু বোঝা যায়নি। অর্থাৎ লোকেদের কাছে দুটোই বিকল্প দেওয়া হয়েছিল, হয় সব নিয়ে নিন, না হলে কিছুই নিতে হবে না। তাই এই সনদ আদৌ বাংলাদেশের কতটা কি লাভ করবে তা কিন্তু এখনো পরিষ্কার নয়। অর্থাৎ বাংলাদেশ কি পেতে চলেছে এক নতুন সাংবিধানিক যুগ? গণভোটে হ্যাঁ মানেই কি সব প্রস্তাব বাস্তবায়ন হবে, নাকি রাজনৈতিক সমঝোতাই শেষ কথা বলবে? বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এই অধ্যায় নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট করে। ধন্যবাদ।